আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বিষয়ের প্রথম যে অধ্যায়টা রয়েছে, অধ্যায়ের নাম মূলদ ও অমূলদ সংখ্যা। এই অধ্যায়ের শুরু থেকে অনুশীলনী 1.1-এর আগ পর্যন্ত যে বেসিক কনসেপ্টগুলো তোমাদের জানা দরকার বা অঙ্ক করতে গেলে যে বেসিক ধারণাটুকু তোমাদের থাকতে হবে, সেগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমেই যে টপিকটা আসে সেটা হচ্ছে বর্গ। বর্গ কি? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেই গুণফল পাওয়া যায় সেটাই হচ্ছে ওই সংখ্যার বর্গ। যেমন আমরা যদি 3-এর বর্গ নির্ণয় করতে যাই, তাহলে 3 গুণ 3 সমান কত হচ্ছে? 9। এখন এই 9 হচ্ছে 3-এর বর্গ। ঠিক আছে, এভাবে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে হলে ওই সংখ্যাটি দুইবার গুণ করতে হবে। যেমন আমরা যদি 5-এর বর্গ নির্ণয় করতে যাই, তাহলে 5 গুণ 5 সমান 25। তাহলে 5-এর বর্গ হচ্ছে 25। এটা হচ্ছে বর্গের ধারণা। এরপরে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে বর্গমূল। বর্গমূল কি? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে প্রাপ্ত গুণফল হচ্ছে ওই সংখ্যার বর্গ। আর গুণফলটা, আমরা যে গুণফলটা পেয়েছি সেই গুণফলটির বর্গমূল হচ্ছে ওই সংখ্যাটা। আমি বুঝিয়ে বলছি। মনে করো আমরা 3 দিয়ে 3কে গুণ করে পেয়েছি 9, তাহলে 3-এর বর্গ হচ্ছে 9 আর 9-এর বর্গমূল হচ্ছে 3। ঠিক আছে, আমরা এই সংখ্যাটা দুইবার গুণ করার পর যে গুণফল পেয়েছি সেই গুণফলটা হচ্ছে বর্গ, আর গুণফলটার জন্য এই সংখ্যাটি হচ্ছে বর্গমূল। ঠিক আছে, তাহলে 3-এর বর্গ হচ্ছে 9 বর্গ আর 9-এর বর্গমূল হচ্ছে 3 বর্গমূল। ঠিক আছে, সো এই বর্গমূলকে কিভাবে লেখা হয়? রুট, স্কয়ার রুট অফ 9। তাহলে আমরা লিখতে পারি 3, অর্থাৎ 9-এর বর্গমূল হচ্ছে 3। ঠিক আছে, এরপরে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কি? যেসব সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আমি আবারও বলছি, যেসব সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা কি? আমরা সাধারণত কোনো বস্তু গণনা করার ক্ষেত্রে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়, প্রাচীনকালে সবার আগে কিন্তু এই স্বাভাবিক সংখ্যাটাই আবিষ্কার করা হয়েছিল। তাই এটাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, কিংবা গণনাকারী সংখ্যা বলা হয়, কিংবা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে যে সংখ্যা বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন আমরা যদি দেখি যে এই যে 25 সংখ্যাটির বর্গমূল কত? 5, কারণ 5 গুণ 5 সমান হচ্ছে 25। তাহলে এই 25-এর বর্গমূল হবে 5। তাহলে এই 25-এর বর্গমূল আমরা কত পাচ্ছি? 5 পাচ্ছি। তাহলে এটা কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ হচ্ছে 25-এর বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ কোনো সংখ্যার বর্গমূল যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় সেটি হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি দেখি যে এইখানে খুব সুন্দর একটা সম্পর্ক দেয়া আছে, সেটা হচ্ছে m ইকুয়াল n স্কয়ার। তাহলে আমরা দেখি যদি m ইকুয়াল n স্কয়ার, এটা যদি তোমরা মনে রাখো বা এই সূত্রটা যদি তোমরা মনে রাখো, তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা তোমাদের বুঝতে সুবিধা হবে। কিভাবে? এখানে m, এই যে m একটি পূর্ণবর্গ সংখ্যা হবে যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয়। দেখো, একটি স্বাভাবিক সংখ্যা n, এটার বর্গ হচ্ছে m। ঠিক আছে, তাহলে যদি m কে, অর্থাৎ একটা সংখ্যাকে একটা স্বাভাবিক সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়, তাহলে কিন্তু এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা আবারও বলছি, দেখো এই যে m যদি হয় 25, তাহলে 25 মানে হচ্ছে 5 স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ 5 গুণ 5 যদি এভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ কোনো সংখ্যার বর্গমূল যদি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা ধরে নিতে পারছি। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বর্গ সংখ্যার ধর্ম
আমরা যে বর্গ সংখ্যা নিয়ে আলোচনা করলাম সেই বর্গ সংখ্যার কিছু ধর্ম আছে বা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো দেখেই তোমরা বুঝতে পারবে যে এটা পূর্ণবর্গ সংখ্যা নাকি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে চলো আমরা ধর্ম বা বৈশিষ্ট্যগুলো জেনে নেই। প্রথমেই যেই বৈশিষ্ট্যটা দেয়া আছে সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্কে 2, 3, 7, 8, 2, 3, 7, 8 এই সংখ্যাগুলো যদি একক স্থানীয় অঙ্কে থাকে, সংখ্যাটা যত বড় সংখ্যাই হোক, সংখ্যার একক স্থানীয় অঙ্কে বা সবচেয়ে ডান পাশের অঙ্কে যদি 2, 3, 7, 8 এগুলো থাকে তাহলে সেটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। ঠিক আছে? আর আমরা যে অন্য সংখ্যাগুলো আছে সেগুলো খোঁজার চেষ্টা করি, যেমন 1 আছে, এরপরে 2, 3 গেল, 4 আছে, 5 আছে, 6 আছে, 9 আছে। যদি যদি কোনো সংখ্যাটা যত বড় সংখ্যাই হোক, যদি সংখ্যার একক স্থানীয় অঙ্কে বা সবচেয়ে ডান পাশের অঙ্কে 1, 4, 5, 6, 9 থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। তাহলে আমরা এইগুলো থাকলে বুঝে নিব যে এইটা পূর্ণবর্গ সংখ্যা নয়, আর এগুলো থাকলে ধরে নিব যে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পরবর্তী যে বৈশিষ্ট্য বা গুণ রয়েছে বা ধর্ম রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো, পরবর্তী ধর্ম হচ্ছে যে সংখ্যার শেষে যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে। দেখো, এখানে আমরা 1 থেকে 9 পর্যন্ত নিয়েছি, শূন্য কিন্তু এখানে আসে নাই। তাহলে শূন্যের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। আর যদি জোড় সংখ্যক শূন্য থাকে সেই ক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। ঠিক আছে? সো এই দুটো হচ্ছে বর্গ সংখ্যার ধর্ম। আমরা আবারও বলছি যে কোন সংখ্যার শেষ অঙ্কে বা একক স্থানীয় অঙ্কে যদি 2, 3, 7, 8 থাকে তাহলে প্রথমেই বাদ দিয়ে দিতে হবে যে এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। এরপরে যদি সংখ্যার শেষে 1, 4, 5, 6, 9 এই অঙ্কগুলো থাকে তাহলে ধরে নিতে হবে যে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। আচ্ছা, এরপরে বাকি রইল শূন্য। যদি শূন্য বিজোড় সংখ্যক থাকে, অর্থাৎ একটা শূন্য বা 3টা শূন্য বা 5টা শূন্য বা 7টা শূন্য, এভাবে যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে সংখ্যার শেষে, সংখ্যার মাঝখানে যদি শূন্য থাকে সেগুলো গণনা করতে হবে না। সংখ্যার শেষে যদি একটা শূন্য থাকে, 3টা শূন্য থাকে, 5টা শূন্য থাকে, অর্থাৎ বিজোড় সংখ্যক শূন্য থাকে, তাহলে স্পষ্টত বলে দেওয়া যাবে যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আর যদি জোড় সংখ্যক 2টা শূন্য থাকে, 4টা শূন্য থাকে, তাহলে ধরে নিতে হবে যে এটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, দেখো এখানে আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত যেই বর্গ সংখ্যাগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করি। যেমন 1 এর বর্গ হচ্ছে 1, 2 এর বর্গ হচ্ছে 4, 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ হচ্ছে 16, 5 এর বর্গ হচ্ছে 25, 6 এর বর্গ হচ্ছে 36, 7 এর বর্গ হচ্ছে 49। এখন এইখানে লক্ষ্য করো যে কোন সংখ্যার শেষ অঙ্কে 2, 3, 7, 8 এগুলো নেই। আচ্ছা, এবার দেখো এই যে এখানে আমরা যদি আরেকটু বাড়িয়ে নিই, 7, 8, এরপরে 9, এরপরে 10। আচ্ছা, এগুলো যদি আমরা ধরি তাহলে দেখো এখানে 1 কিন্তু আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, এরপরে 9 আছে। তাহলে এই শেষের অঙ্কগুলো দেখে বুঝতে পারছি যে এগুলো কোথাও নেই। 2, 3, 7, 8 এগুলো কোনোটার একক স্থানে অঙ্কে নেই। আচ্ছা, এবারে যদি আমরা এগুলো দেখার চেষ্টা করি, দেখো এই যে দেখো এখানে জোড় সংখ্যক শূন্য আছে। জোড় সংখ্যক শূন্য থাকলে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, কিন্তু আমরা যদি একটা সংখ্যা ধরে নিই যে 10, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। কারণ হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে এটাতে বিজোড় সংখ্যক আছে। আবার যদি আমরা 3টা শূন্য দেই 1000, সেটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। তাহলে এগুলো হচ্ছে বর্গ সংখ্যার ধর্ম। এরপরে যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে
মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় অর্থাৎ একটা সংখ্যার মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করব, সেখান থেকে আমরা বর্গমূল পেয়ে যাব। চলো আমরা একটা চেষ্টা করে দেখি। দেখো এখানে যদি আমরা সংখ্যাটা ধরে নেই যে 16, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 16কে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 4টা 2 গুণ করলেই আমরা কি পাবো? 16 পাবো। এখন এখানে আমরা একটু সাজিয়ে নেই, সাজিয়ে নিলে কি হবে? আমরা জোড়া জোড়া করে নিব। সো একই ধরনের সংখ্যা জোড়া জোড়া করে নিয়েছি আমরা, ঠিক আছে। এবার আমরা লিখতে পারি কি? √16, অর্থাৎ 16 এর বর্গমূল। কিভাবে নির্ণয় করব? এই জোড়া থেকে একটা নিব, এই জোড়া থেকে একটা নিব, তাহলে 2 গুণ 2, তাহলে কত পাচ্ছি? 4। তাহলে 16 এর বর্গমূল আমরা পাচ্ছি 4। আচ্ছা, এবারে আমরা যদি আরেকটা দেখার চেষ্টা করি, দেখো তাহলে আমরা এবার ধরে নিচ্ছি আরেকটা উদাহরণ 36। তাহলে তুমি যদি এইভাবে গণনা করতে না পারো, তোমাদের সুবিধার্থে ইউক্লিড নিয়মকে আমি দেখিয়ে দিচ্ছি। ইউক্লিড নিয়মের সাহায্যে তুমি মৌলিক গুণনীয়কগুলো বের করতে পারবে। যেমন 36 প্রথমে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমরা পাবো 18। আবারও 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, যেহেতু জোড় সংখ্যা, আমরা পাবো 9। এরপরে আমরা আর জোড় সংখ্যা পাচ্ছি না, 9কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে পাওয়া যাচ্ছে 3। তাহলে আমরা এখানে কত কত পাচ্ছি? 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আচ্ছা, এবারে আমরা জোড়া জোড়া করব। সো 3 এর সাথে 3 জোড়া করব, 2 এর সাথে 2 জোড়া করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 গুণ 2, 3 গুণ 3। এইবারে আমরা লিখতে পারি কি? √36 সমান সমান কি হবে? এই জোড়া থেকে একটা নিব, এই জোড়া থেকে একটা নিব, তাহলে 2 গুণ 3, তাহলে হচ্ছে 6। তাহলে বুঝতে পারছি আমরা যে 36 এর বর্গমূল হচ্ছে 6। তাহলে এভাবে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে খুব সহজেই আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো। সো আমরা যদি মুখে মুখে মৌলিক গুণনীয়ক বের করতে না পারি, সেই ক্ষেত্রে আমরা ইউক্লিড পদ্ধতির সাহায্য নিতে পারি। আচ্ছা, এবারে আমরা কি করব? ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখব। বর্গমূল নির্ণয় করার দুইটা উপায় আছে, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর একটা হচ্ছে ভাগের সাহায্যে। এখন আমরা ভাগের সাহায্যে মৌলিক গুণনীয়ক ব্যবহার না করে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় সেটা শিখব। তাহলে চলো আমরা এখানে একটা উদাহরণ দেখার চেষ্টা করি। তো এখানে যদি আমরা লিখি, সংখ্যাটা হচ্ছে 2304। আচ্ছা, এটার বর্গমূল যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সংখ্যাটা দেয়া আছে এটাকে জোড়া জোড়া করে নিতে হবে। সো 1 জোড়া হলো, 2 জোড়া হলো, জোড়া করা শেষ। এরপর আমরা ভাগ চিহ্নতে যেভাবে একটা দাগ দেই, এভাবে একটা দাগ দিয়ে নিলাম। এখন প্রথম জোড়ায় কি আছে? প্রথম জোড়ায় আছে 23। এখন 23 আমরা নিব, প্রথমে 23 দিয়ে আমরা শুরু করব। সো 23 এর সমান বা ছোট পূর্ণবর্গ সংখ্যা নিব, ঠিক আছে। 23 এর সমান বা 23 এর ছোট পূর্ণবর্গ সংখ্যা নিব, এটাকে বলা হয় অনূর্ধ্ব। অনূর্ধ্ব 23 পূর্ণবর্গ সংখ্যা নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1, 4, 9, 16, 25। 25 যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে এর আগেরটা আমরা নিতে পারি 16। তাহলে 16 যদি আমরা এখানে নেই, তাহলে 16 কত এর বর্গ? 4 এর বর্গ। তাহলে এটা আমরা নিলাম। এবারে আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে 23 থেকে 16 চলে গেল, ঠিক আছে। 23 থেকে চলে গেল 16, তাহলে কত থাকবে? 7 থাকবে। আচ্ছা, এইখানে আমরা এই বরাবর আরেকটা দাগ দিব। দাগ দেওয়ার পর এখানে আছে কত? 4। 4 এর দ্বিগুণ আমরা এই পাশে লিখব 8, ঠিক আছে। আচ্ছা, এবারে এই 7 দিয়ে এখন আর দেয়া যাচ্ছে না, তাহলে 704 নিব। এবারে আমরা 8 এর পাশে এমন একটি সংখ্যা বসাবো বা এমন একটি অঙ্ক বসাবো যেই অঙ্কটা দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে। যেমন আমরা যদি 8 এর পাশে 1 বসাই, তাহলে গুণ করব 1 দিয়ে। আমরা যদি 8 এর পাশে 2 বসাই, তাহলে গুণ করব 2 দিয়ে। আমরা যদি 8 এর পাশে 3 বসাই, তাহলে গুণ করব 3 দিয়ে। এইভাবে করে করে দেখতে হবে যে 704 কখন হয়।
বা 704 যদি নাও হয়, করতে করতে গুণ করতে করতে কখন 704-এর বেশি হয়ে যায় তার আগেরটা নিতে হবে, অর্থাৎ অনূর্ধ্ব 704 নিতে হবে। সো আমরা 8 পর্যন্ত নিলেই আমরা পেয়ে যাব বরাবর 704, তাহলেই এটার বিয়োগফল 0 চলে আসবে। আচ্ছা, এই পাশে আমরা যেহেতু 8 নিয়েছি, তাহলে উত্তরেও আমরা 8 নিব। তাহলে আমরা কত পেলাম? তাহলে আমরা পেলাম অতএব রুট 2304 সমান সমান হচ্ছে 48। ঠিক আছে, এইভাবে আমরা ভাগের সাহায্যেও বর্গমূল নির্ণয় করতে পারি। অনুশীলনের অঙ্কগুলো করতে গিয়ে আমরা এই বিষয়গুলো আরো বেশি প্র্যাকটিস করব বা অনুশীলন করব। এরপরে আরো একটা টপিক রয়ে গেছে, সেটা হচ্ছে বর্গ ও বর্গমূলের মধ্যে সম্পর্ক। তো এখানে বর্গ আর বর্গমূল নিয়ে অনেক আলোচনা আমরা করলাম, কিন্তু এই দুইজনের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক দেখেই বুঝে ফেলা যাবে যে একটা সংখ্যার বর্গমূল কত অঙ্কের হবে। চলো আমরা তাহলে চেষ্টা করি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে প্রথমে একটা ফোঁটা দিব, তারপর এক ঘর পরপর উপরে ফোঁটা দিব। একটা সংখ্যা যতটা ফোঁটা থাকবে তার বর্গমূল তত অঙ্ক বিশিষ্ট। বাংলা কথাগুলো বা থিওরিগুলো বুঝতে কষ্ট হবে, এজন্য আমরা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। দেখো, একটা সংখ্যা যদি আমরা ধরে নেই, এই সংখ্যাটা হচ্ছে 100, তাহলে বলা হয়েছে প্রথমে একক স্থানীয় অঙ্কে একটা ফোঁটা দিতে হবে। তাহলে একক স্থানীয় অঙ্কে আমরা একটা ফোঁটা দিলাম, এরপর এক ঘর পর পর এই ঘর বাদ দিয়ে এই ঘরের উপরে ফোঁটা, এইভাবে এক ঘর পর পর আমরা ফোঁটা দিব। তাহলে এই যে 100 লিখতে গিয়ে কয়টা ফোঁটা আমরা পেয়েছি? কয়টা ফোঁটা পেয়েছি? 2টা ফোঁটা পেয়েছি। তার মানে এই 100 এর বর্গমূল বা রুট হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। 2 অঙ্ক বিশিষ্ট। এবারে আমরা আরো একটা উদাহরণ দেখি। আরেকটা উদাহরণ যদি আমরা একটু বড় করে নেই, তাহলে 470 এরপরে আছে 8-9। তাহলে আমরা 5 অঙ্কের একটা সংখ্যা নিলাম। এখন প্রথমে একক স্থানীয় অঙ্কে একটা ফোঁটা, এরপরে এক ঘর বাদ দিয়ে একটা ফোঁটা, এক ঘর বাদ দিয়ে একটা ফোঁটা। তাহলে এই সংখ্যাটাতে কয়টা ফোঁটা পড়লো? এই সংখ্যাটাতে 3টা ফোঁটা পড়লো। তার মানে এই সংখ্যাটির বর্গমূল বা রুট হবে কত অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, সো এইভাবে বর্গ আর বর্গমূলের সম্পর্ক থেকে আমরা এই ফোঁটা দিয়ে বুঝে ফেলতে পারবো যে এই সংখ্যাটার বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে। সো তোমাদের পাঠ্য বইতে এই অধ্যায়ের শুরু থেকে 1.1 অনুশীলন 1 পর্যন্ত যেই কনসেপ্টগুলো দেয়া আছে সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা 1.1 অনুশীলনের আগে তোমাদের যেই 5টা উদাহরণ আছে সেগুলো সমাধান করে দিব। সো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। গণিত বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যাতে তোমরা এগুলো ভুলে না যাও। অনেক সহজ অঙ্ক তোমরা যদি অনুশীলন না করো তাহলে ভুলে যাবে, পরীক্ষার সময় সমাধান করতে পারবে না। একটা বিষয় বলে রাখি যে অনেক শিক্ষক যেটা করে যে অনুশীলনের অঙ্কগুলো সমাধান করে দেয়, এটার মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে। কিন্তু আমি যখন নবম দশম শ্রেণীতে পড়তাম তখন আমার উচ্চতর গণিত বিষয়ের যে টিচার ছিলেন তিনি সর্বপ্রথম এটা আমাদেরকে উপলব্ধি করিয়েছিলেন যে কোনো অনুশীলনের অঙ্ক করার আগে এর থিওরিগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলে এই অঙ্কগুলো শেখার প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে, এই অঙ্কগুলো বুঝতে আমাদের সহজ হবে, এই অঙ্কের প্রয়োগ করতে আমরা খুব ভালোভাবে দক্ষ হয়ে উঠব। সো তোমরা অনুশীলনের অঙ্কগুলো করার আগে এই কনসেপ্টগুলো খুব ভালোভাবে বুঝে নাও, এগুলো তোমাদের উপকারে আসবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, আর অবশ্যই সহপাঠীদের সাথে এই ক্লাসটি শেয়ার করবে যাতে তারাও গণিতের এই কনসেপ্টগুলো সহজভাবে বুঝতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।